কাউন্টডাউন শুরু হয়ে গেছে। গোটা দেশের রাজনীতিবিদ থেকে আমজনতা সবার নজর এখন 23 তারিখের দিকে। দেশে কে কত আসন পাবে, কে বসবেন প্রধানমন্ত্রী কুর্সিতে, বাংলার 42টা আসনের ছবিটাই বা ঠিক কি দাঁড়াবে, দ্য নিয়েলসন কোম্পানির বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের মাধ্যমে তারই একটা আভাস পাওয়ার চেষ্টা করবো আমরা। এক্সিট পোল ধ্রুব সত্য নয়। আপনাদের মতো আমাদেরও হয়তো এই সমীক্ষার ফল নিয়ে কিছু প্রশ্ন থেকেই যাবে, যা আমাদের এডিটোরিয়াল জাজমেন্টের সঙ্গে একেবারেই মিলবে না। কিন্তু যে কোনো সার্ভের নিয়ম অনুযায়ী না এবিপি আনন্দ তার এডিটোরিয়াল জাজমেন্ট সমীক্ষকদের ওপর চাপিয়ে দিতে পারে, না সমীক্ষক সংস্থার পাঠানো তথ্য সামান্য এদিক ওদিক করতে পারে। আমাদের কাজ শুধু একেবারে আয়নার মতো যে তথ্য সমীক্ষক সংস্থা আমাদের তুলে দিচ্ছে তা হুবহু আপনাদের সামনে তুলে ধরা। এবার দেখব গোটা দেশের ছবিটা ঠিক কি বলছে দ্য নিয়েলসন কোম্পানির ভোট সমীক্ষা। এনডিএ পেতে পারে 277টি আসন, ইউপিএ পেতে পারে 130টি আসন, অন্যান্যরা 135টি আসন। আবার বলছি, এনডিএ পেতে পারে 277টি আসন, ইউপিএ পেতে পারে 130টা আসন, অন্যান্যরা 135টা আসন। আবার বলছি, ম্যাজিক ফিগার 272 থেকে 5 বেশি 277-এ দাঁড়িয়ে এনডিএ। এবার দেখব শতাংশের হিসেব। দ্য নিয়েলসন কোম্পানি বলছে এনডিএ পেতে পারে 39% ভোট, ইউপিএ পেতে পারে 26% ভোট, অন্যান্যরা 35% ভোট। আবার বলছি, এনডিএ পেতে পারে 39% ভোট, ইউপিএ পেতে পারে 26% ভোট, অন্যান্যরা 35% ভোট পেতে পারে। এবার আলাদা করে দলগতভাবে বিজেপি এবং কংগ্রেস কে কটা আসন পেতে পারে। এককভাবে বিজেপি পেতে পারে 227টি আসন, কংগ্রেস পেতে পারে 82টি আসন। আবার বলছি, আলাদা দল হিসেবে বিজেপি পেতে পারে 227টি আসন আর কংগ্রেস পেতে পারে 82টি আসন। আর এবার আমাদের দ্বিতীয় ওপিনিয়ন পোল এবং এক্সিট পোলের তুলনা করব। ওপিনিয়ন পোলের সমীক্ষা আমরা করিয়েছিলাম সি ভোটারকে দিয়ে, এক্সিট পোল করেছে দ্য নিয়েলসন কোম্পানি। একেবারে পাশাপাশি রাখবো ওপিনিয়ন পোল এবং এক্সিট পোল। ওপিনিয়ন পোল 1 অর্থাৎ প্রথম ওপিনিয়ন পোলে এনডিএকে দেওয়া হয়েছিল 264টি আসন, দ্বিতীয় ওপিনিয়ন পোলে দেওয়া হয়েছিল 267টি আসন। একেবারে হুবহু সেই ফিগার আসছে দেখুন এক্সিট পোলে, যেটা সি ভোটার নয়, দ্য নিয়েলসন কোম্পানি করেছে। তবে এক্সিট পোলে এনডিএর আসন 10 বেড়ে হচ্ছে 277। ইউপিএ প্রথম ওপিনিয়ন পোলে তাদের দেওয়া হয়েছিল 141টি আসন, 142টি আসন দ্বিতীয় ওপিনিয়ন পোলে তারা পেয়েছিল। প্রথম এবং দ্বিতীয় ওপিনিয়ন পোল করেছিল সি ভোটার। দ্য নিয়েলসন কোম্পানির করা এক্সিট পোলে 130টি আসন পেতে পারে ইউপিএ। অন্যান্যরা প্রথম ওপিনিয়ন পোলে পেয়েছিল 138টি আসন, দ্বিতীয় ওপিনিয়ন পোলে অন্যান্যরা 134টি আসন পেয়েছিল এবং দ্য নিয়েলসন কোম্পানির এক্সিট পোলে 135টি আসন পাচ্ছে অন্যান্যরা। এবার ভোটের শতাংশের হিসেব। প্রথম ওপিনিয়ন পোলে এনডিএ পেয়েছিল 41% ভোট, দ্বিতীয় ওপিনিয়ন পোলে সেটা হয় 42%। দ্য নিয়েলসন কোম্পানির এক্সিট পোলে এনডিএ পাচ্ছে 39% ভোট, অর্থাৎ ভোটের শতাংশ খানিকটা কমছে। প্রথম এবং দ্বিতীয় ওপিনিয়ন পোল করেছিল সি ভোটার, এক্সিট পোল করেছে দ্য নিয়েলসন কোম্পানি। ইউপিএ 31% ভোট পেয়েছিল প্রথম ওপিনিয়ন পোলে, দ্বিতীয় ওপিনিয়ন পোলেও একই ভোটের শতাংশ অর্থাৎ ওই 31% ভোট, তবে এক্সিট পোলে তা কমে দাঁড়াচ্ছে 26%। অন্যান্যরা 28% ভোট পেয়েছিল প্রথম ওপিনিয়ন পোলে, 27% দ্বিতীয় ওপিনিয়ন পোলে। বেশ খানিকটা বেড়ে সেটাই 35% হচ্ছে দ্য নিয়েলসন কোম্পানির এক্সিট পোলে। এবার দলগত হিসেবটা দেখে নিই। 2014 সালে শেষ লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছিল 336টি আসন, এক্সিট পোলে দেখানো হচ্ছে 277টি আসন। 2014 সালে ইউপিএ পেয়েছিল 60টি আসন, 2019-এর এক্সিট পোলে তারা পাচ্ছে 130টি আসন। 2014 সালে শেষ লোকসভা নির্বাচনে অন্যান্যরা 147টি আসন পেয়েছিল, সেটা 135 হচ্ছে এই এক্সিট পোলে। শতাংশের হিসেব কি ছিল? 2014 সালে শেষ লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছিল 39% ভোট, এই 2019-এ এসে এক্সিট পোলে হুবহু সেটাই থাকছে, 39% ভোট। 2014 সালে ইউপিএ 23% ভোট পেয়েছিল, এক্সিট পোলে সেটা বেড়ে হচ্ছে 26%, অর্থাৎ 3% বাড়ছে। অন্যান্যরা 38% ভোট পেয়েছিল 2014 সালের লোকসভা নির্বাচনে, সেটা কমে 35% হচ্ছে এই এক্সিট পোলে। ভোট শেষ, আর 48 ঘন্টার অপেক্ষা, তারপরই ফল। আপাতত বিভিন্ন সংস্থার করা এক্সিট পোল নিয়ে শুরু হয়েছে তরজা। দ্য নিয়েলসন সংস্থার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ফের একবার দিল্লির মসনদে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। দেশের বিভিন্ন হেভিওয়েট কেন্দ্রে কোন দল জিততে পারে তা নিয়েও সমীক্ষা করেছে দ্য নিয়েলসন। সমীক্ষা অনুযায়ী
বারাণসী থেকে প্রত্যাশিতভাবেই জিততে পারেন নরেন্দ্র মোদী। প্রথমবার লোকসভা নির্বাচনে লড়ে গান্ধীনগর থেকে জয়ী হতে পারেন অমিত শাহ। লখনৌ থেকে ফের একবার লোকসভায় যেতে পারেন মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। নিয়েলসেনের সমীক্ষায় উত্তরপ্রদেশে মাত্র 2টি আসন পেতে পারে কংগ্রেস। এই দুটি হলো কংগ্রেসের ট্র্যাডিশনাল সিট আমেঠি ও রায়বরেলি। মোদী সরকারের মন্ত্রী স্মৃতি ইরানিকে কঠিন লড়াইয়ে হারিয়ে চতুর্থবারের জন্য সংসদে যেতে পারেন রাহুল গান্ধী। রায়বরেলি থেকে জয়ী হয়ে পঞ্চমবারের জন্য লোকসভায় যেতে পারেন সোনিয়া গান্ধী। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে ফের জয়ী হতে পারেন মোদী সরকারের বিদেশ প্রতিমন্ত্রী তথা প্রাক্তন সেনাপ্রধান ভিকে সিংহ। মুজফ্ফরনগর থেকে জয়ী হতে পারেন মুলায়ম পুত্র তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। গতবার পরাজয়ের মুখ দেখতে হলেও এবার পরিবারের ট্র্যাডিশনাল সিট হিসেবে পরিচিত বাগপত থেকে জয়ী হতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিংহের নাতি তথা রাষ্ট্রীয় লোকদলের প্রার্থী জয়ন্ত চৌধুরী। মুজফ্ফরনগর থেকে জয়ী হতে পারেন চরণ সিংহের ছেলে তথা রাষ্ট্রীয় লোকদলের প্রধান অজিত সিংহ। উত্তরপ্রদেশের মথুরা থেকে আরও একবার বিজেপির টিকিটে জিতে সংসদে যেতে পারেন অভিনেত্রী হেমা মালিনী। বিহারের বেগুসরাই লোকসভা কেন্দ্রের দিকে এবার গোটা দেশের নজর, কারণ সেখানে সিপিআই প্রার্থী কানাইয়া কুমারের সঙ্গে মুখোমুখি লড়াই মোদী সরকারের বিতর্কিত মন্ত্রী গিরিরাজ সিংহের। নিয়েলসেনের সমীক্ষায় ইঙ্গিত বেগুসরাইয়ে পরাজিত হতে পারেন কানাইয়া, জয়ী হতে পারেন গিরিরাজ সিংহ। বিহারের আরও একটি হেভিওয়েট কেন্দ্র হল পাটনা সাহিব। এখানে মোদী সরকারের মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের লড়াই বিজেপি থেকে কংগ্রেসে যোগ দেওয়া শত্রুঘ্ন সিনহার সঙ্গে। নিয়েলসেনের সমীক্ষায় ইঙ্গিত এই লড়াইয়ে শত্রুঘ্ন সিনহাকে খামোশ করে দিয়ে জয়ী হতে পারেন রবিশঙ্কর প্রসাদ। মধ্যপ্রদেশের গুনা থেকে ফের একবার জয়ী হতে পারেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা গোয়ালিয়র রাজপরিবারের সদস্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মধ্যপ্রদেশের ভোপাল লোকসভা কেন্দ্রের দিকেও এবার গোটা দেশের নজর। এখানে বিজেপি প্রার্থী করেছে মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুরকে। উল্টো দিকে কংগ্রেসের প্রার্থী দলের হেভিওয়েট নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহ। নিয়েলসেনের সমীক্ষায় ইঙ্গিত এই প্রেস্টিজ ফাইটে দিগ্বিজয় সিংহকে হারিয়ে জয়ী হতে পারেন মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা সিংহ ঠাকুরী। ক্রিকেটকে আলবিদা জানানোর পর রাজনীতিতে নাম লিখিয়েছেন গৌতম গম্ভীর। নিয়েলসেনের সমীক্ষায় ইঙ্গিত পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে পারেন তিনি। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম এবার লোকসভা ভোটে লড়েননি। তার ট্র্যাডিশনাল আসন শিবগঙ্গায় এবার কংগ্রেস প্রার্থী করেছে জুনিয়র চিদম্বরমকে। নিয়েলসেনের সমীক্ষায় ইঙ্গিত শিবগঙ্গা থেকে জয়ী হতে পারেন চিদম্বরমের ছেলে কার্তি। অসমে বিজেপির দাপটের মুখে কংগ্রেসের এখন করুণ অবস্থা। এই পরিস্থিতিতে প্রশ্ন হলো অসমে 15 বছর ধরে রাজত্ব চালানো প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে তথা পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা গৌরব গগৈয়ের কি হবে। নিয়েলসেনের সমীক্ষায় ইঙ্গিত হাড্ডাহাড্ডি লড়াইয়ে এবার কোনো ক্রমে জয়ী হতে পারেন গৌরব গগৈ। তবে সবই আভাস মাত্র, আসলে কি হবে তা জানা যাবে 23শে মে। এবিপি আনন্দ। যে চর্চাটা উঠে এসছে তার থেকে খুব পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে সরকারটা যদি এইরকম ফিগার আসে 267 এনডিএ পায়, তাহলে সরকারটা এনডিএ আরেকবার আসছে, অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীনই হয়তো দ্বিতীয়বার সরকার, এই রেজাল্ট হলে আসতে পারে। কিন্তু আমি এই এন্টার মানে ফলাফলে একটা আমার কাছে খুব হয়রানির বিষয় হচ্ছে যে 267টা আসন পাচ্ছে, তার ভোট পার্সেন্টেজটা অনেকটাই নামছে। নরেন্দ্র মোদী 2014-তে যে হাওয়াতে উনি এককভাবে 282টা আসন পেয়েছিলেন, বা এনডিএ 334টা আসন তারা নিয়ে সরকার গঠন করেছিল, সেই হাওয়াটা যে এইবার সেই লেভেলে ছিল না, এটা কিন্তু বিজেপির যারা নেতা, জাতীয় স্তরের নেতা বা রাজ্য স্তরের নেতা আমাদেরকে কিন্তু একান্ত আলোচনায় বলেছেন যে গতবার যে মোদীর হাওয়ার যে বিপুল হাওয়া ছিল, সেই হাওয়ার কিন্তু অনেকটাই স্তীমিত হয়ে এসেছিল। হয়তো বিকল্প বিরোধীরা দিতে পারেনি, মানে এই রেজাল্টটা ইন্ডিকেট করে যে নরেন্দ্র মোদীর প্রতি তার মানুষের কিছু রাস্তা কমেছে। এনডিএ গভর্নমেন্ট করছে মোটামুটি এই তিনটের যে সার্ভে, এবং আমারও মানে আমি আপনাকে এখন বলে দিতে পারি যে এনডিএ গভর্নমেন্ট করবে, অ্যাবসলিউট মেজরিটি নিয়ে করবে, এবং বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এটা ছাড়া কোনো উপায়ও নেই। তার কারণ হচ্ছে যে কথাটা নিয়ে আপনারা বলছিলেন, যে এখন 2014-র যে ভোটটা হয়েছিল মূলত দুটো ইস্যুতে, একটা হচ্ছে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, সেকেন্ড হচ্ছে দুর্নীতি। এবারের যে নির্বাচন, এবারের নির্বাচনে বিরোধীদের কাউরের মুখে কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি কোনো ইস্যু ছিল না। রাহুল গান্ধী রাফেল নিয়ে কিছুটা চেষ্টা করেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টে বারবার তাকে ক্ষমা চেতে হয়েছে, তাতে সেইটাও ধোপে টেকেনি। বিরোধীদের কাছে একটাই ইস্যু ছিল, মোদিকে হটাতে হবে। মোদিকে হটাতে হবে, তো ভোটারদের কাছে চয়েস কি, মোদিকে হটিয়ে কে আসবে? 2004-এ
যেভাবে সমস্ত জায়গা থেকে যা পরিসংখ্যান যা কিছু আসছিল পুরোটাই কিন্তু উল্টে গেছিল তার নির্বাচনের ফল এসে। ঠিক। আমি বলছি না আপনাদের সমীক্ষা যা যা না টোটাল না না না, আপনি বলতেই পারেন, আমার কোনো আপত্তি নেই। কেন আমি আপত্তি নেই বলছি, ধরুন ছত্তিশগড়, ভারতবর্ষের একটি ছাড়া কোনো সমীক্ষক সংস্থা বলেনি যে ছত্তিশগড়ে বিজেপি হারতে পারে, বরঞ্চ বলা হয়েছিল ছত্তিশগড়ে একেবারে কেক ওয়াক হবে বিজেপির, কার্যত সেখানে এখন কংগ্রেস। আমি এবার বলছি আপনাদের এই টোটাল সমীক্ষা কাউকে আমি মানে তাদের সম্পর্কে কোনো প্রশ্ন না তুলে আমি তাদের কোনো প্রশ্ন আমি না তুলে আমি একটা কথা বলতে চাই, 2004-এর রিপিটেশন মানুষ কিন্তু করতে পারে এবারের নির্বাচনে যতই যা সমীক্ষা আসুক। এবং দ্বিতীয় কথা যে দেশপ্রেমের যে বিষয়টাকে তুলে সুকৌশলে সমস্ত ইস্যুটাকে একেবারে পেছনের দিকে ফেলে দিয়েছে, মানুষের ইনক্লুসিভ যে গ্রোথ যেটা নিয়ে রাহুল গান্ধী বেশি প্রচার করতে চেয়েছেন বা কংগ্রেস যে এজেন্ডাকে সামনে রাখতে চেয়েছে, মানুষের যে বেকারত্ব, কৃষির সমস্যা, যেগুলো সেই ইস্যুটায় সাধারণত ধর্মের বিষয়কে যদি নিয়ে আসা হয় এবং দেশপ্রেমের বিষয়কে নিয়ে আসা হয় তাহলে ডিভিডেন্ড দেয়। কিন্তু আমি বলছি যে কোনোভাবেই এ যত কিছু আপনারা দেখছেন, দীর্ঘদিন আমার রাজনৈতিক করার অভিজ্ঞতায় আমি বলছি, যতই এ ফিগার যা আসুক, যেটা আমি মানে ইভিএম বললে এই ফিগার নয়, অন্য কিছু চমকে দেওয়ার মতো থাকবে। পশ্চিমবঙ্গের 42টা আসনে কি হতে পারে, দ্য নিয়েলসন কোম্পানির সমীক্ষাটি কি বলছে, আর 5 সেকেন্ডের মধ্যে আপনাদের সামনে রাখবো। দেখবো পশ্চিমবঙ্গের 42টা আসনের ছবি। দ্য নিয়েলসন কোম্পানির সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 24টি আসন, বিজেপি পেতে পারে 16টি আসন, বামফ্রন্ট কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস 2টি আসন। আবার বলছি 24টি আসন তৃণমূল কংগ্রেস, 34 থেকে 24 অন্তত এই সমীক্ষা বলছে, আর 2 থেকে বেড়ে 16টি পেতে পারে বিজেপি, বামফ্রন্ট 0 এবং কংগ্রেস 2টি আসন। আবার বলছি তৃণমূল কংগ্রেস পেতে পারে 34 থেকে কমে 24টি আসন, বিজেপি পেতে পারে 2 থেকে বেড়ে 16টি আসন, বামফ্রন্ট কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস 2টি আসন পাচ্ছে। 4 থেকে কমে কংগ্রেসের আসন সংখ্যা হচ্ছে 2। আবার বলছি সার্ভে, এক্সিট পোল, ওপিনিয়ন পোল কোনো ধ্রুব সত্য নয়, আমরা দ্য নিয়েলসন কোম্পানির এই সার্ভে আপনাদের সামনে তুলে ধরছি। তৃণমূল কংগ্রেস পেতে পারে 24টি আসন, বিজেপি পেতে পারে 16টি আসন, বামফ্রন্ট কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস পেতে পারে 2টি আসন। আবার বলছি 34 থেকে এই নিয়েলসন কোম্পানির সার্ভে অনুযায়ী সেটা কমে হতে পারে 24, বিজেপি 16 হতে পারে, 2 থেকে বেড়ে 14টি বাড়িয়ে 16 করতে পারে বিজেপি। এই রাজ্যে অবিশ্বাস্য মনে হলো এই যা পশ্চিমবঙ্গের নিয়েলসন কোম্পানির সার্ভে তা অন্তত তাই বলছে, বামফ্রন্ট 0 এবং কংগ্রেস 2। প্রথম ওপিনিয়ন পোলে তৃণমূল কংগ্রেস দেখানো হয়েছিল 31টি আসন পেতে পারে, দ্বিতীয় ওপিনিয়ন পোলে একেবারে হুবহু এক সংখ্যা 31টি আসন, সেটা এক্সিট পোলে 24টিতে দাঁড়াচ্ছে। তবে বলে নেব দ্য নিয়েলসন কোম্পানির সমীক্ষা প্রথম ওপিনিয়ন পোলে বিজেপি 8টি আসন পেতে পারে দেখানো হয়েছিল, 1টি আসন কমে সেটি 7টিতে দাঁড়িয়েছিল দ্বিতীয় ওপিনিয়ন পোলে, এবং এক্সিট পোলে সেটি বেড়ে প্রায় দ্বিগুণ বেড়ে 16তে এসে দাঁড়াচ্ছে। বামফ্রন্ট 0 আসন ছিল প্রথম ওপিনিয়ন পোলে, দ্বিতীয় ওপিনিয়ন পোলেও 0, এক্সিট পোলেও 0 থেকে গেল। এবং কংগ্রেস 3টি ছিল প্রথম ওপিনিয়ন পোলে, বেড়ে 4টি হলো দ্বিতীয় ওপিনিয়ন পোলে, এবং এক্সিট পোলে কমে 2টি হলো। আরও একবার ছবিটা দেখাবো, তৃণমূল কংগ্রেস প্রথম ওপিনিয়ন পোলে 31টি ছিল, দ্বিতীয় ওপিনিয়ন পোলে 31টি ছিল, এক্সিট পোলে কমে 24 হচ্ছে এই নিয়েলসন কোম্পানির সমীক্ষা অনুযায়ী। বিজেপি 8 ছিল প্রথম ওপিনিয়ন পোলে, দ্বিতীয় ওপিনিয়ন পোলে 7 ছিল, এবং এক্সিট পোলে দ্বিগুণ বেড়ে 16 জায়গায় পৌঁছচ্ছে। বামফ্রন্ট 0 ছিল, দ্বিতীয় ওপিনিয়ন পোলে 0 ছিল, এক্সিট পোলেও 0 থাকলো। কংগ্রেস প্রথম ওপিনিয়ন পোলে 3 ছিল, বেড়ে 4 হলো দ্বিতীয় ওপিনিয়ন পোলে, এবং কমে এক্সিট পোলে 2 হলো। নিয়েলসনের বুথ সমীক্ষা ইঙ্গিত তৃণমূল 41% ভোট পেতে পারে, গতবার তারা পেয়েছিল 39% ভোট, অর্থাৎ আসন কমার সম্ভাবনা থাকলেও তৃণমূলের ভোট কিন্তু বাড়তে পারে। অন্যদিকে বিজেপি পেতে পারে 39% ভোট, গতবার তারা পেয়েছিল মাত্র 17% ভোট, অর্থাৎ তাদের ভোট 1 লাফে 22% বাড়তে পারে। এবার বামেরা মাত্র 8% ভোট পেতে পারে, গতবার তারা পেয়েছিল 30% ভোট। কংগ্রেস পেতে পারে মাত্র 7% ভোট, গতবার তারা কিন্তু পেয়েছিল 10% ভোট। আমি বলছি এই ফিগার যদি সত্যি হয় বিজন, চমকে দেওয়ার মতো তথ্য। এর আগে কোনো ওপিনিয়ন পোলে কোনো কোম্পানির এই জিনিস আসেনি। তবে হ্যাঁ, এই মুহূর্তে আমার হাতে এসে পৌঁছেছে আরেকটি পশ্চিমবঙ্গে টাইমস নাও এবং ভিএমআর বুথ ফেরত সমীক্ষা এক্সিট পোল। সেখানে বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 28টি আসন, বিজেপি 11টি আসন, কংগ্রেস 2টি এবং অন্যান্যরা 1টি। আবার বলছি এটা হচ্ছে টাইমস নাও এর যে এক্সিট পোল, টাইমস নাও ভিএমআর এক্সিট পোল, তাতে তৃণমূল কংগ্রেস 28টি, বিজেপি 11টি, কংগ্রেস 2টি, অন্যান্যরা 1টি। বিজন,
এর আগে সি ভোটারের যে দেখানো হয়েছিল ওপিনিয়ন পোল, সেখানে আমি 36 বলেছিলাম তৃণমূল কংগ্রেস, আর 6টা লড়াইয়ের কথা বলেছিলাম। আপনারা দেখিয়েছিলেন 31, 31টা, আজকে দেখালেন 24, এটা এক্সিট পোল, এটা দেখালো। আমার মনে আছে 2016 সালে 166 কি 168টা দেখানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষে, আর 25টা এদিক ওদিক হলে জোটের মুখ্যমন্ত্রী হবে সূর্যকান্ত মিশ্র। মোটামুটি এই ছবিটা দেখেছিলাম, এই ঠিক এক্সিট পোলে। আমার মনে হচ্ছে সেইখান থেকে হয়েছিল 211 সম্পূর্ণ ভুল সম্পূর্ণ, প্রমাণিত হয়েছে। হ্যাঁ, প্রমাণিত হয়েছে। তো আমারও মনে হচ্ছে, আজও আমি বিশ্বাস করি দুটো হতেই পারে। ক্ষেত্রেই আমার অসুবিধা নেই। এখনো মনে হয় হ্যাঁ, হ্যাঁ। যে 36 আমার যে সংখ্যাটা আছে 34টা আসনের থেকে এক হলেও বাড়বে, এবং 36এই আমি থাকছি। মানে তুমি বলছো কম বেশি 36এই থাকবে। 36-এর বেশি হতে পারে, আচ্ছা, মানে বেশ। 42-এর দিকে মানে কম এগোবে, হবে কমবে না, না। আর একটা 36 হচ্ছে plus, বেশ। সর্বভারতীয় ক্ষেত্রে 267 থেকে 336 হয়েছিল এনডিএ, তার ভোট পার্সেন্টেজ 31 থেকে 39 হয়েছিল, আর এখন ভোট পার্সেন্টেজ দেখানো হলো 31% ভোট পার্সেন্টেজ হবে। এই সংখ্যাটা 200, এই যে কাছাকাছি যাওয়ার, আমার কোনো রকম বিশ্বাস হচ্ছে না যে 220 থেকে 30, এই 40 এর বাইরে কোথাও ঘুরতে পারে। সারা বাংলায় প্রচার করতে গিয়ে একটা জিনিস দেখেছি, যেটা দীর্ঘদিন ধরে এই রাজ্যে বিজেপি চেষ্টা করেছিল মেরুকরণের রাজনীতি, এবং সেই ফাঁদে পা দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে কোনো উন্নয়নের বার্তা নিয়ে না মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তাকে ট্র্যাপ করেছে বিজেপি, এবং বিজেপি তো উন্নয়নে সারা ভারতবর্ষ কোনো জায়গায় করেনি। ইয়াং ভোটার বা বাকি ভোটাররা নরেন্দ্র মোদীকে নিয়ে আসবেন না কাকে নিয়ে আসবেন সেটা মানুষ ঠিক করবে। এ নিয়ে আমার সভাপতি রাহুল গান্ধী বলেছেন, যা সিদ্ধান্ত মানুষ নেবে কংগ্রেস দল তাকে মানবে। কিন্তু সবথেকে দুর্ভাগ্য বিষয় যে অল ইন্ডিয়াতে যে জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে, যে কোনো রকম যে আগামী দিন কি প্ল্যান, কেমনভাবে ভারতবর্ষ চলবে, এসব কিছু নয়। পুরনো দিনের তত্ত্বকে সামনে নিয়ে এসে রাখা হয়েছে, কুৎসার ওঠানো হয়েছে, দেশপ্রেমের কথা বলানো হয়েছে, আপনি বলছেন কিন্তু উন্নয়ন এবং ভিশন দুটোরই অভাব ছিল। এবং পশ্চিম বাংলার ক্ষেত্রে সেটা কিন্তু কোনোভাবে আলোচিত হয়নি। যে রিয়েল ফিগারগুলো, তার ভিত্তিতে যদি একটা লজিক্যাল রিজনিং এ আমরা কনক্লুশন ড্র করি, আবারও বলছি এটা মিলতে পারে, নাও মিলতে পারে। তাতে গতবারে কংগ্রেসের, আমি কংগ্রেসকে ধরি, প্রথম শুরু করি, সুইং হয়েছিল নেগেটিভ 9.03, খেয়াল রাখতে হবে। এবারেও মোটের উপর আমি যদি ধরি 39 থেকে বিজেপির সুইংটা নেগেটিভ হচ্ছে 31, কমছে। যদি এইটা ধরি 8% যদি এটা ধরি, আমি এনডিএ আমি বলছি, এনডিএ ওটা ছিল কংগ্রেসের, এটা এনডিএ। কংগ্রেসের এই 8% কমে যাওয়ার কারণে আসন কমেছিল 162, 162, whereas গতবার বিজেপি 12.5% পজিটিভ সুইং হয়েছিল, তাতে ওদের আসন বেড়েছিল 166। এইটাকে সামনে রেখে যদি আমরা এবারের এই পার্সেন্টেজ ভোট এনডিএ এর 38 বা 39-এর কাছাকাছি থেকে 31 ধরি, তাহলে সেই সংখ্যার হিসেবে লজিক্যাল রিজনিংকে সামনে রেখে কিছুতেই এই সমীক্ষার সংখ্যা মেলে না। আমি সমীক্ষাকে ডিফেন্ড করছি না, আমি সমীক্ষা বহুবার হুবহু মিলেছে, আবার একেবারে 100 হয়েছে, কিন্তু আমার বক্তব্য আপনি পার্সেন্টেজের হিসেবে আসনে ট্রান্সফার করার হয় না, আমি একদম একমত, কিন্তু আমি বলছি যে এটা একটা পসিবিলিটি থাকছে। আবার একবার মোদী সরকার, বিরোধীরা যতই রাগ করুক কিছু করার নেই। আর এখানে সংখ্যার পরিসংখ্যানের কথা বলছিলেন, দেখুন 2014 সালে অ্যাবসলিউট মেজরিটি চলে যাচ্ছে না, যাচ্ছে না। 2014 সালে তুমি ভালোটা নেবে, খারাপটা নেবে না। আমি বলছি 2014 সালে 272 প্লাস আমরা বলেছিলাম। অনেকেই আমাদের দলেরও অনেকে, এই সার্ভে অনুযায়ী এনডিএ ম্যাজিক ফিগার টাচ করতে পারছে না। 272 প্লাস আমাদের অমিত শাহজি, নরেন্দ্র মোদী বলেছিল 272 প্লাস। আমি বলছি কারণটা আমাদের দলের অনেকেও সেদিন ভাবিনি যে 272-এ পৌঁছতে পারবো। এবার আমাদের নাড়া হচ্ছে 300 প্লাস। দেখুন, আপনাদের আমি একটা কথা বলি, আমি যখন প্রথমে কিছু বলি তখন অনেকেই ভাবে কি বলছে। যখন নোট বাতিল হয়েছিল আমি প্রথম রিয়াকশন দিয়েছিলাম, যখন দেশের কেউ বুঝতে পারেনি। আমি এখনো আপনাদের বলছি, ইটস এ গেম প্ল্যান। এটা গেম প্ল্যান প্ল্যান্টেড বাই নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এবং টোটাল মিডিয়া। আপনি তো জানেন যে দিল্লির যত ন্যাশনাল মিডিয়া আছে তাদের সাথে আপনাদের বাংলারও কারো কারো সম্পর্ক আছে। আমি যেটা আপনাদের খুব পরিষ্কার করে বলতে চাই, নাম্বার 1, আমি মনে করি এইটা হচ্ছে টোটাল একটা গসিপ। ইলেকশনের আগে এরা কেউ ভগবানের দূত নয় যে টোটালটা মেশিন থেকে জেনে এসে বলে দিল কে কাকে ভোট দিয়েছে না দিয়েছে। এদের থিওরি আমি বিশ্বাস করি না। 2016 এরা আমাদের সব হারিয়ে দিয়েছিল।
দুই, আমি একটা কথা বলি যে মনে রাখবেন এটা 2-3টে প্ল্যান আছে আমি যেটা মনে করি। নাম্বার 1, প্ল্যান নাম্বার 1, এটা একটা চক্রান্ত। আপনার মনে আছে নরেন্দ্র মোদী বাংলায় যখন মিটিং করলেন, মানে 6th ফেজ মিটিংয়ে তিনি দাঁড়িয়ে বলেছিলেন আমরা তো 300-এর উপর আসন পেয়ে যাচ্ছি, একদম জনসভায় বলেছিলেন, বেঙ্গলে পাবো। বলেছিলেন কি বলেননি? বলেছিলেন। কেন বলেছিলেন? তার কারণ হচ্ছে এই যে ব্যাপারটা গসিপটা বাজারে খাইয়ে দিয়ে একটা সত্য এস্টাবলিশ করা, মিথ্যাকে সত্যভাবে এস্টাবলিশ করার চেষ্টা, যাতে মেশিন, থাউজেন্ডস অফ মেশিন ইভিএম বিভিন্ন জায়গায় রিপ্লেস করতে পারে, যেটা ওরা মধ্যপ্রদেশে করতে গিয়ে ধরা পড়েছিল। দিস ইজ মাই হাঞ্চ। নাম্বার 2, আমার পক্ষে আমি যে কথাগুলো বলছি আমার যেটা মনে হয়েছে, আপনি বলুন। 2 হচ্ছে অপোজিশনের অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে। তার কারণ হচ্ছে অপোজিশন অল আর ইউনাইটেড টুগেদার। ইনফ্যাক্ট এখন শুরু হয়ে গেছে। আজকে যে ইলেকশনটা শেষ হয়ে গেল, এরপর আমরা প্রত্যেকটা পার্টির সাথে কথা বলবো, যোগাযোগ রাখবো। আমরা ইলেকশন কমিশনকে কি বলবো, আমরা প্রেসিডেন্টকে কি বলবো, আমরা কমন মিনিমাম এজেন্ডা কি করব, এগুলো আমাদের একটা পুরো প্ল্যানিং ছিল। সবাইকে এইটার মাধ্যমে দেশে রটিয়ে দিল যে বিজেপি আসছে, সুতরাং তোমরা কেউ আর জোট বেঁধো না। আপনি বলছেন অপোজিশনের মনোবল ভাঙার ক্ষেত্রে এটা কাজ করবে। এটা হচ্ছে অপোজিশন জোট যাতে অ্যাক্টিভেট না হতে পারে, তার জন্য তাদের দুর্বল করে দেওয়ার একটা প্ল্যানিং। 3 হচ্ছে, আপনারা লক্ষ্য করবেন এতদিন ইলেকশন ক্যাম্পেনিং চলেছে, নিফটি বাজারটা লক্ষ্য রাখবেন, কেউ না কেউ টাকা দিয়ে এটাকে সাপোর্ট দিয়েছে। কে দিয়েছে আপনিও জানেন, আমিও জানি। এটা আগামীকাল শেয়ার মার্কেটটাকে বাড়িয়ে নেবে, ম্যানিপুলেট করবে। সুতরাং 3-4টে গেম আমার যেটা মনে হয়েছে, এগুলোকে প্ল্যান করে ভিত্তি করে করেছে। আপনারা জানেন যারা এই এক্সিট পোলগুলো দেখাচ্ছে, এরা প্রথম থেকেই নরেন্দ্র মোদীর দালালি ছাড়া কিছু করেনি, কোনো অপোজিশনকে একটু স্পেসও দেয়নি। সুতরাং আমি মনে করি অ্যাবসলিউটলি রং। আমি একটাও এক্সিট পোল বিশ্বাস করি না। আমি তো মনে করি, আমি তো একটা জায়গায় শুনেছি, কোনো একটা জায়গায় এক্সিট পোল করতে গিয়ে গুজরাটে 26টা আসনের জায়গায় 27টা দিয়ে দিয়েছিল বিজেপিকে। ডু ইউ থিংক ইট ইজ এ প্রপার কেস ফর এক্সিট পোল? হাস্যকর। দিদি, আমি এখানে আমার দ্বিতীয় প্রশ্নটা করব যে এইটা নিয়ে অন্য কোনো অপোজিশন লিডারের সঙ্গে আপনার কথা হয়েছে? আপনি সোশ্যাল মিডিয়ায় বলছেন যে আই অ্যাপিল টু অল অপোজিশন পার্টিজ টু বি ইউনাইটেড, স্ট্রং এন্ড বোল্ড। এই আপনাদের সাথে কথা বলার আগে আমি ওয়েট করছিলাম, আপনারা কথা বলতে চেয়েছিলেন বলে আমি 2টো ফোন মিস করেছি অলরেডি। আমার সাথে অলরেডি 4-5 জনের কথা হয়েছে এবং প্রত্যেকেই মনে করছে এটা পুরো ভুয়ো, এটা নরেন্দ্র মোদীর প্ল্যানিং, ইটস এ গেম প্ল্যান। বাট এটা গেম প্ল্যান করছে এই কারণে যাতে সবার চোখ থেকে দৃষ্টিটা সরিয়ে দিয়ে, দুর্বল করে দিয়ে, অ্যাডমিনিস্ট্রেশনকেও কোথাও প্রেসারে রেখে মেশিনগুলো, ইভিএম মেশিনগুলো ম্যানিপুলেট করবে অ্যান্ড রিপ্লেস করবে। আমি সবাইকে বাংলার অ্যাপিল করছি এবং বিশেষ করে সারা ভারতবর্ষে, যে প্রত্যেকে মেশিন ভালো করে পাহারা দিন, সো দ্যাট একটা মেশিনও যাতে রিপ্লেস করতে না পারে। আমার এখনো ধারণা অরিজিনাল ভোট, আমরা পাবলিক ম্যান্ডেটকে বিশ্বাস করি। বিজেপি হারছে। গত 1-1.5 সপ্তাহ ধরে মমতা ব্যানার্জির স্টেটমেন্ট আপনি দেখুন। আগে থেকে আমরা জানতাম যে রাজ্যপালের অফিসটা বিজেপির অফিস হয়ে গেছে, সেনা তোলাবাজ, তারপরে আধা সেনার উপরে বিশ্বাস নেই, তারা বিজেপির ভোট করাচ্ছে, ইলেকশন কমিশন বিজেপির হয়ে গেছে এক্সটেন্ডেড অফিস, তারপরে ইভিএম বিজেপি গণ্ডগোল করে রেখেছে, বিজেপির দিকে ভোট চলে যাবে, এক্সিট পোলে বিশ্বাস নাই, সব মিথ্যা গসিপ। তাহলে কার উপরে বিশ্বাস আছে? মানুষের উপরেও বিশ্বাস নেই এখন। এই ধরনের কথা বলে নিজের হারের জন্য যুক্তি দাঁড় করে রাখছেন, আর কোনো কারণ নেই। সেই জন্য যে রেজাল্ট হবে, মোদি আবার প্রধানমন্ত্রী হবেন, এনডিএ আসবে, বিজেপি জিতবে এককভাবে, এটা নিশ্চিত। সেইটাকে গ্রহণযোগ্য করার জন্য নিজের পজিশনটা এই ধরনের এনডিএ তার থেকে অনেকটা পেছনে। আবার 1998 ও 99 সালের লোকসভা নির্বাচনে এক্সিট পোল সঠিক বলেই প্রমাণিত হয়েছিল। 2014তেও এক্সিট পোলের ট্রেন্ড সঠিক বলে প্রমাণিত হয়েছে। এবারের বুথ ফেরত সমীক্ষার আভাস কি বাস্তবের কাছাকাছি পৌঁছতে পারবে, নাকি ফলের সঙ্গে তার আকাশ পাতাল ফারাক রয়ে যাবে? সেই উত্তর মিলবে 23শে মে। এবিপি আনন্দ। যথেষ্ট উন্নয়নের জোয়ারেই মানুষ ভোট দিয়েছেন তৃণমূলকে এবং সেই জন্যই জিতব। অন্য জায়গায় কোথায় কি হলো সেই উদাহরণ টেনে লাভ নেই। দক্ষিণ কলকাতার মানুষের জন্য বা বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছে সেটা একটা ছোট, যারা 2 মাসের বাচ্চাও বোধহয় সে উপলব্ধি করতে পারে। আমরা ভেবেছিলাম যে নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছেন, অনেক কথা বলেছেন, আস্থা রাখতে চেয়েছিলাম, কিন্তু যেটা ভেবেছিলাম
সেভাবে হয়নি, সকলেই দেখেছেন। দেশের মানুষের তো ভালো কিছু হবে না, ধর্মও আমাকে পেটে ভাত দিতে পুরো পারবে না, আর এই লুটেরা বাহিনী, এই নৈরাজ্যের বাহিনী, তারা রাজ্যের মানুষের জন্য কিচ্ছু করতে পারবে না। ফলে তৃণমূল বিজেপি হবে না, তার বদলে মানুষের জন্য মানুষের কাজের বিকল্প হিসাবে একমাত্র পথ বামপন্থা। মানুষ যদি আমাদের সাথে থাকে, মানুষ যদি সমর্থন করে, আর কিছুর প্রয়োজন হয় না। আমাদের সংগঠন এখানে এখন গড়ে উঠেছে, মানুষ আমাদের সাথ দিয়েছে। নির্বাচন হয়ে যাবার পরে বহু মানুষ আমাকে টেলিফোন করে জানিয়েছেন, দেখুন এবারে কিন্তু আপনার জয়, ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত। নেতা কোথায়? ভারতবর্ষের নেতৃত্ব দেবে কে? ভারতবর্ষের সাধারণ মানুষ, গরিব মানুষ, ভারতবর্ষের যে মাথা উঁচু করে দিয়েছে, নেতৃত্ব কে দিয়েছে? বলিষ্ঠ নেতা নরেন্দ্র মোদী। আর অপরদিকে দেখুন, 40টা আসন, 20টা আসন, 15টা আসনে লড়ে প্রধানমন্ত্রী হবে। ভারতবর্ষের মানুষের অভিজ্ঞতা আছে, তারা দেখেছে এরকম জগা খিচুড়ির সরকার, আর তারা তাই সেদিকে যেতে চাইছে না। তারা চাইছে একটা পোক্ত কেন্দ্রে সরকার থাকবে, আর যে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। কে পিছনে থাকবে পর্দার আড়ালে আর এরকম করে কলকাঠি নাড়াবে, সেই সরকার ভারতবর্ষের মানুষ চাইছে না। বিজন একটু আগে এখানে বসেছিল, 2016-র উদাহরণ দিয়ে আমি আপনার সঙ্গে অ্যাড করে দিচ্ছি, আমরা মানে লেফট ফ্রন্ট এবং কংগ্রেস প্রায় 200 পেরিয়ে গেছিল, সূর্যকান্ত বাবু চিফ মিনিস্টার হয়ে গেছিলেন, সেই ফেজগুলো আমরা পেরিয়ে এসেছি। এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে 9% ভোট কমছে, এটা সত্যি কথা, এই পারসেপশনটার কথা বহু জায়গায় আমরা আলোচনা করছি, যেটা বাতাসে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে বিজেপি বাড়ছে, এই ধারণাটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা সর্বভারতীয় স্তরেও যেমন আছে, পশ্চিমবঙ্গেও আছে। মানুষের মধ্যে এটা কি হয় কিন্তু উপনির্বাচনের রেজাল্টগুলোতে তো সত্যি বিজেপি উপনির্বাচনে এবং দ্বিতীয় স্থানে চলে এসেছে, এটাও দ্বিতীয় স্থানে থাকতে পারে, কিন্তু দ্বিতীয় স্থানের সঙ্গে প্রথম স্থানের গ্যাপটাও তো মারাত্মক। ঠিক শেষ যে উপনির্বাচন মহেশতলায় হয়েছে, তৃণমূলের ভোটটা 57% ছিল, গ্যাপটা কিন্তু মারাত্মক। আমি যদি শ্রুতিদার কথা মুহূর্তের জন্য এই সুমন বললেন, আমি সুমনকে মনে করি যে যদি অল ইন্ডিয়া সেক্টরে ধরি, তাহলে এই যে 5টা স্টেটে নির্বাচন হলো, তার কি ফলাফলের কোনো রিফ্লেকশন একদম পরিষ্কার বিজেপির এগেইনস্টে গেছে। আমি যদি এই মুহূর্তে শ্রুতিদার কথাটাকে ঠিক বলে ধরেও নি যে বামফ্রন্ট বেশ কয়েকটা জায়গায় লড়াইয়ের জায়গায় আছে, তাহলেও কিন্তু এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা কিন্তু ভাবা যায় না, মানে হতে পারে না। গুজরাটের নির্বাচন হচ্ছিল না, তখন দেখাচ্ছিলেন যে বিজেপি হারছে, আর সুমনদরা তখন বলছিল হ্যাঁ বিজেপি হারছে, ঠিক আছে। আর এখন এই রেজাল্টটা মেনে নিতে স্বাভাবিকভাবে যে এই 23 তারিখের এই রেজাল্টটাই 23 তারিখে কপি বুকে দাঁড় করিয়ে দেবে না, তা আমি জানি না। সব হতে পারে এদের, মানে এমন একটা দলের হাতে আমরা রয়েছি, যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সংবাদ মাধ্যমে যে কোনো কিছু হতে পারে। এইটাই সরাসরি ওইখানে কপি পেস্ট হয়ে যাবে। কেউ একবার ভাবছেন না যে এই প্রভাবটা কাউন্টিং এর ক্ষেত্রে গিয়ে কত মারাত্মক প্রভাব ফেলবে? তার কারণ আমরা জিতে গেছি, আগে থেকেই বলা শুরু করেছেন, ইলেকশন কমিশনকে ধমকানো শুরু করেছেন। এই জায়গা আপনারা বিভিন্ন রাজনৈতিক দল একাধিকবার সুপ্রিম কোর্টে করেছেন, খারিজ হয়ে গেছে। কি প্রভাব আমি একটু বলে নিই। আজকে বিজেপি তো এতদিন পর্যন্ত কাউন্টিং ফাউন্টিং রাজুবাবুরা গেছেন কিনা কোনো ধারণা নেই। আমরা কাউন্টিং এ বসে দেখেছি যে এই প্রচারগুলো যখন খুব যে ওই দলটা ক্ষমতা এসে যাচ্ছে, ওই দলটা আসছে, রিপ্রেজেন্টেটিভ থাকতে হয়। সুমন বাবু, ওখানে পার্টির ছেলেদের যেতে হয়, তো সেই রিপ্রেজেন্টেটিভ কেন বাঁচবেন যে কাউন্টিং ইভিএম খোলার আগে বাড়ি চলে যাবে? এবার কেন বাঁচবো না? তার কারণ আপনারা দেখেন, আপনারা এই যে ভোটে গোলমাল হলো, কত মারামারি হলো, আপনারা দেখছেন না? আমি আপনাকে বলছি, আপনি এমন প্রার্থী বাঁচবেন যাকে অন্য দল তুলে নেবে, আপনি এমন কাউন্টিং ওনার জন্য রিপ্রেজেন্টেটিভ বাঁচবেন যিনি এই সার্ভে দেখে ইভিএম খোলার আগে বাড়ি চলে যাবে। সেরকম দলকে দলে নেওয়াই উচিত না। ইভিএমটাই থাকবে কিনা সেটা ভাবুন। জয়ের ব্যাপারে 100% আমরা আশাবাদী। যারা বলছেন আজকে তারা তো 34 বছর ক্ষমতায় ছিলেন, তারা কি করলেন? তারা কিছু করেননি বলেই তো মানুষ তৃণমূল কংগ্রেসের হাতে দায়িত্বভার তুলে দিয়েছে। অতএব এখানে যারা বলছেন
তারা নিজেরা কাজ করে দেখাতে পারলে নিশ্চয়ই আমাকে আর এই কথা উত্তর দিতে হতো না। কেন্দ্রে যে দল আছেন, যাদের প্রার্থী এখানে আছেন, তারা এমন কিছু ঘটনা 5 বছরের মিরাকল কিছু করতে পারেননি, বা আজকে দিনের ধারে কাছেও মানুষ পৌঁছয়নি। ফলে সেখানে একটা জনগণের একটা মোহমুক্তি হয়েছে, একটা স্বপ্নভঙ্গ হয়েছে। অনেক স্বপ্ন দেখে তো পরিবর্তনের জন্য ভোট দিয়েছিল আর আজকে দিনের জন্য ভোট দিয়েছিল, সেই স্বপ্নটা ভেঙেছে। সেখানে দাঁড়িয়ে একটা কথা কানপাত্রে শোনা যায়, যে এর থেকে আগে বামেরা ভালো ছিল, তার একটা প্রতিফলন ভোটে পড়বেই। আর আমি যা দেখেছি সেটা হচ্ছে যে তৃণমূল তো ভাঙছে, রোজই ভাঙছে। ফলে এই দুটো মিলিয়ে, 2-3টে ফ্যাক্টর আছে, যেটা মিলিয়ে এই আসনে বামপন্থী জেতার কোনো বিকল্প নেই। অন্তত আমরা লড়াইটা করেছি 4+ আসনের জন্য, 4 তার সঙ্গে কিছু যোগ। স্বাভাবিকভাবেই আমরা সেই জায়গাতে দাঁড়িয়ে আছি। আমি সারা মুর্শিদাবাদের 3টে লোকসভা আসন প্লাস অর্ধেক মালদার, এই 3.5 লোকসভা আসনের জন্য আমি লড়েছি। তো আমার লক্ষ্য 3.5 লোকসভা আসন, অর্থাৎ মুর্শিদাবাদ এবং মালদা ডালুবাবু 4টে আসন জেতাটাই আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যেই লড়েছি। ওভারঅল যা বিভিন্ন জায়গা থেকে যা খবর আসছে, তাতে সবারই মত হচ্ছে যেখানে মার্জিন যাই হোক, জিত বিজেপির পক্ষেই আসছে। ওভারঅল যে মানুষ ভোট দিতে পেরেছে, সেই মানুষের অধিকাংশ ভোট বিজেপির পক্ষে গেছে। এইরকমই একটা বিভিন্ন বুথ, বিভিন্ন সমাজ, বিভিন্ন জায়গা থেকে আমরা খবরটা পেয়েছি। বহু মানুষের আত্মীয় রয়েছে আসামে, তাদের কাছ থেকে গল্প শুনে তারা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। এনআরসি একটা ফ্যাক্টর কাজ করেছে। আর সেকেন্ড কাজ করেছে, ওভারঅল কাজ করেছে, এরা কোনো কেন্দ্রেতেই, লোকসভা কেন্দ্রে 40% ওপরে বুথে এজেন্ট দিতে পারেনি। 60% বুথ ফাঁকা গেছে। আমি কোনো স্ট্যাটিস্টিক্সে, কোনো অ্যাঙ্গেলই, কোনো জায়গায় তথ্যই আমি বলতে পারবো যে হারবো কোনো সিটে আমার জায়গা নেই। মানে জোর করে যদি হারতে চাই হারবো, নাহলে হারার কোনো জায়গা আমার নেই একটা সিটও আমার কাছে। যে বহু ভুরু কপালে উঠে যাবে, বিস্ময়কর অনেকে বলবেন, অনেকে মানতে চাইবেন না, কিন্তু আমি বলছি যে তর্কের খাতিরে যদি এটাকে আমায় সাবস্টেন্সিয়েট করতে হয়, জাস্টিফাই করতে হয়, দুটো জায়গা আমি খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। এক হচ্ছে লেফট ভোট, যেটা এর আগের ওপিনিয়ন পোল অবধি অন্তত 22 থেকে 24%, কোথাও কোথাও 26% বামফ্রন্টের ফেভারে গেছিল। সেই ভোটটায় কোথাও একটা সিরিয়াস ইরোশন হয়েছে, হয়ে বাল্কে ইন ব্লক বিজেপির দিকে গেছে। পসিবিলিটি 1, এটা আমার বিশ্লেষণ, আপনারা একমত হবেন কিনা বলবেন। আরেকটা হচ্ছে যেটা পশ্চিমবঙ্গে বা গোটা দেশে কালকে কেজরিওয়াল একেবারে পরিষ্কার ক্যামেরার সামনে বলেছেন, সেটা হচ্ছে যে মুসলিম ভোট তারা তৃণমূলকে একেবারে ইন ব্লক না গিয়ে কিছুটা শুভঙ্কর বাবুর দল কংগ্রেস কিছুটা কেটে নিয়েছে, সেটাই তৃণমূলের ক্ষতি হয়েছে। কেজরিওয়ালের কথাটা আমি এই জন্য বললাম, কেজরিওয়াল বলছেন যে দিল্লির ফলাফল ভয়ঙ্কর খারাপ হবে এবং রাহুল গান্ধীর বিপুল ভালো ফল করবে, কারণ মুসলিমরা মনে করছেন রাহুল গান্ধী বিকল্প। এটা কেজরিওয়ালের বক্তব্য। আমি বলছি সেই রকম একটা আপাত অস্বাভাবিক ঘটনা যদি পশ্চিমবঙ্গে ঘটে তাহলে হতে পারে, কিন্তু ওভারঅল যেটা সবথেকে বড় কারণ মনে হচ্ছে সেটা হচ্ছে লেফট ভোটের ইরোশন এবং সেটা বিজেপির দিকে যাওয়া। দেখুন, একটা পার্ট আপনার সাথে একমত হলেও, শুধু যদি লেফট ভোট যুক্ত হতো না, লেফট মানে বিভিন্ন উপনির্বাচন এবং পঞ্চায়েতে যতটুকু ভোট হয়েছে, মানে যে জেলাগুলোতে একটু ভোট হয়েছে, যে বামেদের ভোটটা কি অতিরিক্ত পাওয়াতে বিজেপির অতিরিক্ত সুবিধে হলো কিনা, বামেদের ভোট ডেফিনেটলি যাবে, কারণ বিভিন্ন উপনির্বাচনের ফলাফলে সেরকম ইঙ্গিত দেখা যাচ্ছিল যে বামেরা দুদিক থেকে তাদের ভোট ব্যাংক হারাচ্ছিল। একদিকে তাদের সংখ্যালঘু ভোটাররা তৃণমূলের দিকে যাচ্ছিল, আর সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটারদের একটা বড় অংশই বিজেপি পাচ্ছিল। একের পর এক উপনির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে সেরকম ইঙ্গিত পাওয়া গেছিল। কিন্তু এই নির্বাচনে অতিরিক্ত যেটা বিজেপি যুক্ত হলো, সেটা হলো তৃণমূলের যারা ডিসেন্ট, অর্থাৎ ডিসিডেন্ট গ্রুপ যারা, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি এমন কোনো আসনে বিষ্ণুপুরে যদি হারে, তাহলে আপনি মনে রাখবেন যে এটা বিজেপির সংগঠনের জন্য জেতেনি, বাম ভোটেও জেতেনি। তাহলে ডেফিনেটলি বিষ্ণুপুরের হারার পেছনে থাকবে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এবং তার প্রভাব। যে এই লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের, কেন একটা উন্নয়নের মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ফলে যে ডিসকন্টেন্ট তৈরি হচ্ছে, অর্থাৎ অসন্তোষ তৈরি হচ্ছে দুর্নীতির কারণে, স্থানীয় স্তরের নেতাদের দাদাগিরির কারণে, এই যে নানা ধরনের অসন্তোষ, এই অসন্তোষগুলো কিন্তু পুঞ্জীভূত হচ্ছে। সঙ্গে যেটা হয়েছে, পঞ্চায়েত নির্বাচনটা এবার কিন্তু ইস্যু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন এটাকে ন্যাশনাল ইস্যুতে এই নির্বাচনটাকে দেখতে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু নরেন্দ্র মোদী থেকে শুরু করে সমস্ত বিরোধীরা
প্রায় প্রত্যেকেই নির্বাচনটাকে কিন্তু পঞ্চায়েত নির্বাচনের রেফারেন্সে দেখবার চেষ্টা করেছেন। দ্রুত আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায় তার অফিসিয়াল টুইটটা পড়ে দেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ, একেবারে চক্রান্তের ইঙ্গিত দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আই ডোন্ট ট্রাস্ট এক্সিট পোল গসিপ। দ্য গেম প্ল্যান ইজ টু ম্যানিপুলেট অর রিপ্লেস থাউজেন্ডস অফ ইভিএমস থ্রু দিস গসিপ। I appeal to all opposition parties to be united, strong and bold. We will fight this battle together. এই এক্সিট পোল সম্পর্কে আপনি যেহেতু মুখ্যমন্ত্রীর মন্তব্যটা তুললেন, একটা হচ্ছে যে এই রাজ্যে এক্সিট পোল, আমি শুরুতেই বলেছিলাম যে যখন ওপিনিয়ন পোল হয়েছে এক্সিট পোলও, যে একটা বড় জিনিস হচ্ছে যে ফিয়ার ফ্যাক্টর, সেটা যদি কাজ করে এবং কাজ করে বলে আমার বিশ্বাস, সে কারণের জন্যই হচ্ছে ওপিনিয়ন পোলের ক্ষেত্রে যে ওপিনিয়ন আপনারা রিফ্লেক্ট করিয়েছেন, এমনকি এক্সিট পোলের ক্ষেত্রে আরও বেশি। ভোট দিয়ে আসার পর আমি বলবো যে আমি বিজেপিকে দিলাম বা আমি সিপিএমকে দিলাম, এরকম মুক্তমনা পরিবেশ আমাদের রাজ্যের নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলেন এটা এক। 2 নম্বর যদি বলেন যে প্রকৃত অর্থে আমাদের পশ্চিমবঙ্গে বহু বছর বাদে 3 কর্নার ফাইট বলতে যা বোঝায়, এটা হচ্ছে প্রথম যে যেখানে বিজেপির শক্তি বেড়েছে, 4 কর্নারও আছে। ফলে এই যে যেখানে প্রকৃত অর্থে 3 কর্নার এন্ড 4 কর্নার ফাইট হচ্ছে, সেখানে এক্সিট পোল ডেটা বা ওপিনিয়ন পোল ডেটা মেলানো কিন্তু অনেক কষ্টকর। 3, আরেকটা পয়েন্ট আমি বলবো যে ভোটের সাইলেন্স। এবার আপনি জানি না, আপনি জেলা সফর করেছেন প্রচুর জায়গায়, মানুষ সাধারণভাবে খুব মুখ খুলতে চাইছিল না। শহরতলিতে আমি বলছি আমার অভিজ্ঞতায়, তাহলে এই যে বিপুল অংশের যে সাইলেন্স, আমি বলছি এই সাইলেন্সটা কোন দিকে যাচ্ছে সেটা বোঝায়, সাধারণভাবে শাসকের দিকে যায় না। আপনার এক্সিট পোলের ডেটা নিরপেক্ষভাবে আমি একটা কথা বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের ভোট কমাটা যদি বলেন, এটা আসলে একটা সমাজবিজ্ঞানের মানে কি বলবো ইনএভিটেবল পরিণতি। কারণ যে আমার আরেকটা বিশ্লেষণ আছে, সেটা হচ্ছে এই যে বিজেপির উত্থান, এটা কোনো ইউনিক বিশ্লেষণ না, বহুবার এটা আমরা আলোচনা করেছি। এর প্রধান এবং মূল কারণ হচ্ছে বামেদের ক্ষয়। আপনি যদি এর অ্যাক্সেস মাই ইন্ডিয়ার ডেটা দেখেন, তাতে বামফ্রন্টের ভোটের শতাংশ কমাচ্ছে এই সার্ভে, এই এক্সিট পোল অনুযায়ী 5%। আপনি বুঝছেন 25% যদি 5% এসে দাঁড়ায়, তার মানে 20% ভোট যে দলের সপক্ষে তার অর্ধেকও যাবে, খেলা পাল্টে যাবে। আমি সেই জন্যই খেলা পাল্টে যাবে। এক্সিট পোলের পর আমি বললাম 23 তারিখে তো বুঝতে পারবেন একদম শতাংশটা থাকলে বিতর্কের কোনো অবকাশ নেই যে কার ভোট কোথায় গেল। আমি বলছি যে এখনো পর্যন্ত যে প্রবণতার সাথে যে তৃণমূলের ভোট কমছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই ভোটের শেয়ার বিজেপি কত পাচ্ছে, লেফট কত পাচ্ছে, তার উপর দাঁড়িয়ে এক একটা আসনের ভবিষ্যৎ নির্ভর করছে এবং চরিত্র। আমি একটা জায়গায় আমি বলছি এর যদি অর্ধেকও হয়, আপনার 30% ভোট 5% এসে যায়, 25% আপনি বুঝতে পারছেন যে দলের মানে তার 50% যে দলের দেবে তার হাতে। এক্স্যাক্টলি সো। এবং এই কারণে ইন্টারেস্টিং এই ফাইটটা পশ্চিমবঙ্গে। আমি বলছি যে রায়গঞ্জ এখানে একটা 4 কর্নার ফাইট হচ্ছে, রাইট? আমি বলছি যে সত্যি ফল কি হবে সেটা 23 তারিখ বুঝবো, কিন্তু এই 4 কর্নার ফাইটটা আপনি কে কবে মনে করতে পেরেছে যে এরকম একটা জায়গায় আমরা আছি? এবং ভোটের ইস্যু, এবং সেটাও এক্সিট পোলে নির্ভর করে। ধরুন বালাকোট থেকে বদ্রীনাথ পর্যন্ত ইস্যু পাল্টে যাচ্ছে, এবং এই ইস্যু পাল্টানোর সাথে সাথে মানুষে প্রভাবিত হয়েছে। আমি বলছি পোলারাইজেশন পলিটিক্স গোটা দেশে এবং কাউন্টার পোলারাইজেশন, সেটা যেভাবে হয়েছে, তার আন্দোলন পোলারাইজেশনের পক্ষে বিজেপি যা করেছে এবং কাউন্টার পোলারাইজেশনের জন্য বিরোধীরা যা করেছে, এটা একটা ইউনিক ইলেকশন। যদি বলেন এটাকে প্রেডিক্ট করা মোস্ট ডিফিকাল্ট গেম ইন ইন্ডিয়ান সোসাইটি, ভারতবর্ষ এখনো যে জায়গায় রয়েছে। আমার নিজের মনে হচ্ছে সেই জন্য লেট আস ওয়েট ফর 23 তারিখ। এক্সিট পোল কোনো অবস্থাতে ধ্রুব সত্য নয়, কিন্তু এইটার ওপর যদি আপনাকে বিশ্লেষণ করতে বলি যে এটা সম্ভব না সম্ভব, সেটাই প্রথম আর সম্ভব হলে কি কারণে সম্ভব হতে পারে? প্রথম বলছি যে আমাদের গণতন্ত্র তো ভীষণ অপরিণত, সেই জায়গায় দাঁড়িয়ে এটা যতটা এন্টারটেনমেন্টের একটা পার্ট হিসেবে যদি ভাবতাম আমরা, তাহলে অনেক ভালো হতো। কিন্তু মুশকিল হচ্ছে মুখ্যমন্ত্রীও যে কথাটা বলছেন, সকলেই যে কথাটা বলছেন, সেটা হচ্ছে ভোট গোনার দিন এর কি ফলাফল পড়বে। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষেত্রে এই ডেটাটা কি ধরনের ইফেক্ট ফেলবে পলিটিক্যাল সিনারিওতে, সেটা একটা প্রথম বিষয়। ইভিএম এর কথাটা বারবার উঠে আসে। আমার মনে হয় যে অন্তত এই নির্বাচনে অবশ্যই ভিভিপ্যাটের স্লিপ বেরিয়েছে, আমি ভোট দিয়েও দেখতে পেয়েছি। ঠিকই না, একদম অ্যাকর্ডিং টু ইলেকশন কমিশন, তারপর কিছু ভিভিপ্যাট মেলানো হবে। এবার আমি বলছি বিধানসভা পিছু 5টা, একজন কমপ্লেন করেনি কিন্তু যে আমি ভোট দিয়েছিলাম যেখানে ভিভিপ্যাট অন্য আসছে, এরকম অনেক জায়গায় ভিভিপ্যাট নেই। আচ্ছা, এবার মূল বক্তব্য হচ্ছে ভিভিপ্যাটটার ওপর সমীক্ষা করা হচ্ছে কেন? আমার বাড়ির টেলিভিশনটা লুকিয়ে আমার ছবি তুলছে কিনা, এটাকে আমি রোজ ভাবি না তো। অর্থাৎ ভিভিপ্যাট একটা ইলেকট্রনিক সার্কিট দেখার জন্য স্ট্যাটিস্টিক্স করতে হচ্ছে, মানেই
লোকের ভিভিপ্যাটের উপর সন্দেহ আছে। একদম, সেটা বিশ্বাসযোগ্যতা নিয়ে আপনি বলছেন না। তার বিশ্বাসযোগ্যতা নিয়ে সরকারের উপর সন্দেহ আছে, সেই জন্য ভিভিপ্যাট দিয়ে ওই না, কিন্তু সেটা ধরুন বিরোধীরা বারবার সেই সন্দেহের কারণ একটা লাইন বলি। আমার মনে হয় যে ভিভিপ্যাটের সার্কিটটা হয়তো ঠিকই আছে, কিন্তু আমাদের যে বিভিন্ন প্রযুক্তিবিদ্যার কোর্সগুলো আছে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর কোর্সগুলো আছে, তাতে কাল থেকে ভিভিপ্যাটের সার্কিটটা পড়ানো হোক, তাহলে এই সমস্যাটা পলিটিক্যাল সার্কিট গন্ডগোল হলে আর ডিজিটাল সার্কিট ঠিক থেকে কি খুব খারাপ রেজাল্ট হলে আমাদের 37, নাহলে আমরা 39টা পাবো, দুটো হাতছাড়া হবে। দুটো কি বিজেপি পাবে না অন্য? না, বিজেপি কোনো সিট পাবে, কংগ্রেস পেতে পারে, সিপিএম পেতে পারে। বিজেপি নিজস্ব সিট পাবে 100 থেকে 120। দেশে গোটা ভারতবর্ষে 100 থেকে 120 বেশি বিজেপি সিট পাবে, সরকারে বিজেপি আসছে না। এক্সিট পোল তো একটা প্রসেস, ভোটের ফাইনাল রেজাল্ট বেরোর আগে তার একটা প্রসেস, সেখানে কেউ আপনার পক্ষে দেখাবে, কেউ বিপক্ষে দেখাবে। তৃণমূল কংগ্রেস যেটা করতে চেয়েছিল, বুথ লুট করা বা মানুষকে ভয় দেখানো, সন্ত্রাস করা যাতে মানুষ ভোট না দেয়, সেটা তো ডেফিনেটলি তারা কিছু ক্ষেত্রে তো সফল হয়েছে। সেই জন্যে সেই সফলতাটা তৃণমূলের নেতারা বন্ধ ঘরে বলছেন যে আমরা বাঁকুড়াতে ভোট করিয়ে নিয়েছি, বীরভূমে ভোট করিয়ে নিয়েছি, ডায়মন্ড হারবারে তারা কীভাবে ভোট করিয়েছে আমরা কালকে দেখেছি। তো ওই ম্যাগনিটিউডটা কি, সেটাতে মার্জিনের ফারাক হতে পারে। বিজেপির প্রতি মানুষের একটা চূড়ান্ত ভালোবাসা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রতি ঘৃণা। পশ্চিমবঙ্গে গণতন্ত্রের জন্যে যে লড়াই আমরা করছি, এইভাবে কি একটা রাজ্য চলতে পারে? এই যে গুন্ডাগার্দি হচ্ছে এবং পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশিদেরকে ভোটার লিস্টে ঢুকিয়ে তৃণমূল এই সিপিএম যে অপরাধটা করেছিল, সেই অপরাধটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে মমতা ব্যানার্জি নিজের চেয়ারটাকে আঁকড়ে ধরে থাকার জন্য। আত্মবিশ্বাসী সবাই, প্রত্যেক প্রতিযোগী আত্মবিশ্বাসী থাকেন, কিন্তু সেই আত্মবিশ্বাস তো শেষ পর্যন্ত প্রমাণ হবে যখন গণনা হবে। আমরা আত্মবিশ্বাসী তো বটেই, প্রথম থেকে আত্মবিশ্বাস নিয়ে লড়াই করছি, তাতে কোনো প্রশ্ন নেই, কিন্তু এটা কোনো আন্দাজের জায়গা না। তৃণমূল কংগ্রেস তারা প্রথম থেকেই এই পরিকল্পনাটাই হয়তো করেছিল, যেটা প্রচারের সময় তাদের খুব একটা অস্তিত্ব প্রমাণ পাওয়া যায়নি, যে তারা গুন্ডামি করবেন, বুথ দখল করবেন, সেটা তারা কিয়দংশে সফল হয়েছে। ভিভিপ্যাটটাকে যোগ করতে হয়েছে কিন্তু ইভিএম এর বিশ্বাসযোগ্যতাটা প্রমাণ করার জন্য নেই বলে, মানে ফলে ইভিএম এর উপর একটা অবিশ্বাস মানুষের রয়েছে এবং সেটাও 50%। কিন্তু এটাও ফ্যাক্ট যে বারবার বিরোধীদের ডাকা হয়েছে যে আপনারা প্রমাণ করুন। না ঠিক আছে, সেটা প্রশ্ন না, আমি যেটা বলছি করা যায় এই প্রমাণ কিন্তু আজকে মুখ্যমন্ত্রী এই কমেন্টটা করেছেন কেন, এই কমেন্টটা কিন্তু আমি বলছি ধরুন এক্সিট পোলের নিয়ম তো রয়েছে, সেই নিয়ম আছে বলেই তো আমরা বহুদিন থেকে এক্সিট পোল, শুধু আপনারা না, বিভিন্ন সংবাদ সংস্থা তারা এক্সিট পোল করে। কিন্তু ধরুন এর আগে কোনোদিন কিন্তু এক্সিট পোল সম্পর্কে এই ধরনের একটা বিবৃতি দিতে হয়নি, এর জন্য কিন্তু আমাদের গত 5 বছরের অভিজ্ঞতা দায়ী। আমি আপনাকে একটা কথা বলছি, এটা তো একদম বাস্তবিক। প্রধানমন্ত্রী এলেন, প্রেস কনফারেন্স করলেন, একদম তিনি মানে সঙ্গ দিলেন, একটা কোনো কথা বললেন না। আর হচ্ছে বিজেপির দেশের সভাপতি যিনি, তিনি বললেন আমরা 300-র উপরে সিট পাচ্ছি। আজকে আমার প্রথম, নিশ্চয়ই তিনি দাবি করতে পারেন, যে কোনো রাজনৈতিক দাবি করতে পারেন এবং কোনো আমার আপত্তি নেই, কিন্তু যে কায়দায় টোটাল এরা তো মিডিয়াকে ব্যবহার করেছে, তো অস্বীকার করে লাভ নেই। আপনার মিডিয়া ব্যবহার হয়েছে না হয়েছে আমি সেটা বলবো না, তার কারণ সেটা আপনি ভালো জানেন, কিন্তু সারা ভারতবর্ষে মিডিয়াকে যে ব্যবহার করেছে ওরা, এটা তো সন্দেহ নেই। এবং সেই মিডিয়া ব্যবহারের সবথেকে বড় অভিযোগ প্রথমবার ভারতবর্ষে উঠেছিল রাজীব গান্ধীর সময়, দূরদর্শনকে ব্যবহার করে। আমি বলছি এই অভিযোগ বারবার আসে, মানে কিন্তু সোজা কথা আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে একমত যে এইভাবে পেছনে কোনো একটা গেম প্ল্যান আছে। আমি এটা মনে করি মানুষের যে আস্থা রায় সেটাকে আমরা গ্রহণ করব, কিন্তু নির্ঘাত একবার গেম প্ল্যান আছে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। ষড়যন্ত্রের কথা বলছে খুব বারবার, আমরা তো বলছি বুথ পাহারা দিক গিয়ে এবং পাহারা দেবেন, আর পরে 23 তারিখ নির্বাচন কমিশনকে তো কিনে নিয়েছে। আজকে আপনার কথা বলিনি, 300 আসন নরেন্দ্র মোদী পড়েছে, ভালো কথা। মমতা ব্যানার্জি কি বলেছিল, 42-এ 42 পাবো আমি, বলেননি উনি বক্তৃতা একটার পর একটা। আমি আপনাকে বলছেন, এখনো বলছেন 42-এ 42, 300 বলা তাহলে কি অপরাধ হলো? তার মানে 42-এ 42 পশ্চিমবাংলা ইভিএম গন্ডগোল করতেন, তাই তো? এটাই দাঁড়াচ্ছে। আসলে দেখুন উনি সন্তুলন ক্ষয়ে ফেলেছেন। আপনি দেখুন একটার পর একটা বক্তব্য রাখছে, প্রধানমন্ত্রীকে চড় মারবে, আর দ্বিতীয় বাংলার মহিলা মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন, ডায়মন্ড হারবার না কোথায় গিয়ে বৌদিদেরকে কি একটা বলছে, ভাবলে মাথা লজ্জা হয়। 23 মে রেজাল্ট বেরোলে, সন্তুলন 23 মে রেজাল্ট বেরোলে বাংলার সরকার পড়ে যাবে, এই কথাটা অমিত শাহ কেন বলেছিলেন? এই প্রশ্নটা রয়েছে। আজকে নরেন্দ্র মোদী কেন এসে বলেছিলেন যে 23 তারিখে রেজাল্ট বেরোনোর পর বাংলা সরকারের উপর প্রভাব পড়বে? এটা তো বিধানসভা নির্বাচন নয়, এটা তো
লোকসভা নির্বাচন, গত 5 বছরের অভিজ্ঞতা কি বলেছে? আমরা কোনোদিন দেখেছি যে এই অশোক লাভাসা মানে ফুল যে বডি যে আপনার নির্বাচন কমিশন তার একজন সদস্য এইভাবে বিবৃতি দিয়ে নিজেকে আলাদা করে? আমি আসবো পশ্চিমবঙ্গের 42টা আসনের ছবি। দ্য নিয়েলসন কোম্পানির সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 24টি আসন, বিজেপি পেতে পারে 16টি আসন, বামফ্রন্ট কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস 2টি আসন। আবার বলছি 24টি আসন তৃণমূল কংগ্রেস, 34 থেকে 24 অন্তত এই সমীক্ষা বলছে, আর 2 থেকে বেড়ে 16টি পেতে পারে বিজেপি, বামফ্রন্ট 0 এবং কংগ্রেস 2টি আসন। আবার বলছি তৃণমূল কংগ্রেস পেতে পারে 34 থেকে কমে 24টি আসন, বিজেপি পেতে পারে 2 থেকে বেড়ে 16টি আসন, বামফ্রন্ট কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস 2টি আসন পাচ্ছে। 4 থেকে কমে কংগ্রেসের আসন সংখ্যা হচ্ছে 2। আবার বলছি সার্ভে, এক্সিট পোল, ওপিনিয়ন পোল কোনো ধ্রুব সত্য নয়। আমরা দ্য নিয়েলসন কোম্পানির এই সার্ভে আপনাদের সামনে তুলে ধরছি। তৃণমূল কংগ্রেস পেতে পারে 24টি আসন, বিজেপি পেতে পারে 16টি আসন, বামফ্রন্ট কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস পেতে পারে 2টি আসন। আবার বলছি 34 থেকে এই নিয়েলসন কোম্পানির সার্ভে অনুযায়ী সেটা কমে হতে পারে 24, বিজেপি 16 হতে পারে, 2 থেকে বেড়ে 14টি বাড়িয়ে 16 করতে পারে বিজেপি। এই রাজ্যে অবিশ্বাস্য মনে হলেও এই যা পশ্চিমবঙ্গের নিয়েলসন কোম্পানির সার্ভে তা অন্তত তাই বলছে। বামফ্রন্ট 0 এবং কংগ্রেস 2। প্রথম ওপিনিয়ন পোলে তৃণমূল কংগ্রেস দেখানো হয়েছিল 31টি আসন পেতে পারে, দ্বিতীয় ওপিনিয়ন পোলে একেবারে হুবহু এক সংখ্যা 31টি আসন, সেটা এক্সিট পোলে 24টিতে দাঁড়াচ্ছে। তবে বলে নেব দ্য নিয়েলসন কোম্পানির সমীক্ষা প্রথম ওপিনিয়ন পোলে বিজেপি 8টি আসন পেতে পারে দেখানো হয়েছিল, 1টি আসন কমে সেটি 7টিতে দাঁড়িয়েছিল দ্বিতীয় ওপিনিয়ন পোলে, এবং এক্সিট পোলে সেটি বেড়ে প্রায় দ্বিগুণ বেড়ে 16তে এসে দাঁড়াচ্ছে। বামফ্রন্ট 0 আসন ছিল প্রথম ওপিনিয়ন পোলে, দ্বিতীয় ওপিনিয়ন পোলেও 0, এক্সিট পোলেও 0 থেকে গেল, এবং কংগ্রেস 3টি ছিল প্রথম ওপিনিয়ন পোলে, বেড়ে 4টি হলো দ্বিতীয় ওপিনিয়ন পোলে, এবং এক্সিট পোলে কমে 2টি হলো। আরও একবার ছবিটা দেখাবো। তৃণমূল কংগ্রেস প্রথম ওপিনিয়ন পোলে 31টি ছিল, দ্বিতীয় ওপিনিয়ন পোলে 31টি ছিল, এক্সিট পোলে কমে 24 হচ্ছে এই নিয়েলসন কোম্পানির সমীক্ষা অনুযায়ী। বিজেপি 8 ছিল প্রথম ওপিনিয়ন পোলে, দ্বিতীয় ওপিনিয়ন পোলে 7 ছিল, এবং এক্সিট পোলে দ্বিগুণ বেড়ে 16 জায়গায় পৌঁছচ্ছে। বামফ্রন্ট 0 ছিল, দ্বিতীয় ওপিনিয়ন পোলে 0 ছিল, এক্সিট পোলেও 0 থাকলো। কংগ্রেস প্রথম ওপিনিয়ন পোলে 3 ছিল, বেড়ে 4 হলো দ্বিতীয় ওপিনিয়ন পোলে, এবং কমে এক্সিট পোলে 2 হলো। এবার আসবো এই রাজ্যের শতাংশের হিসেবে। নিয়েলসনের বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত তৃণমূল 41% ভোট পেতে পারে। গতবার তারা পেয়েছিল 39%, অর্থাৎ আসন সংখ্যা কমার সম্ভাবনা থাকলেও তৃণমূলের ভোট কিন্তু বাড়তে পারে। অন্যদিকে বিজেপি পেতে পারে 39% ভোট। গতবার তারা পেয়েছিল মাত্র 17% ভোট, অর্থাৎ তাদের ভোট 1 লাফে 22% বাড়তে পারে। এবার বামেরা মাত্র 8% ভোট পেতে পারে। গতবার তারা পেয়েছিল 30% ভোট। কংগ্রেস পেতে পারে মাত্র 7% ভোট। গতবার তারা পেয়েছিল 10% ভোট। পশ্চিমবঙ্গের 42টা আসনে কোন সার্ভে কোম্পানি, কারা, কোন সমীক্ষক সংস্থা কি ফল দিল আমি দ্রুত একবার পড়ব। প্রথমে দ্য নিয়েলসন কোম্পানি, যাদের দিয়ে এবিপি আনন্দ সার্ভেটা করিয়েছে, তারা বলছে বিজেপি এই রাজ্য থেকে পেতে পারে 16টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 24টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন। টাইমস নাও, ভিএমআর, তারা বলছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 29টি আসন, বিজেপি পেতে পারে 11টি আসন, কংগ্রেস 2টি আসন। সি ভোটার, রিপাবলিক টিভি চ্যানেল, তারা 2টি সংস্থাকে দিয়ে সার্ভে করিয়েছে। সি ভোটার বলছে 29টা আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, 2টি পেতে পারে কংগ্রেস, এবং 11টি আসন পেতে পারে বিজেপি। জন কি বাত সংস্থাকে দিয়েও রিপাবলিক সার্ভে করিয়েছে, তারা বলছে 17টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস 3টি আসন, এবং বিজেপি 22টি আসন এ রাজ্য থেকে। আইএনএক্স বলছে 26টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস পেতে পারে 2টি আসন, 14টি আসন পেতে পারে বিজেপি। ইন্ডিয়া টুডে, অ্যাক্সিস মাই ইন্ডিয়া, তারা বলছে 19 থেকে 22 তৃণমূল কংগ্রেস এবং 19 থেকে 23 বিজেপি। আমি দুজনেই 41%, অর্থাৎ একেবারে কাঁটে কাটাক্কর যাকে বলে। আমরা বুঝি যে মানুষ সমর্থন করছে এবং আমরা আমাদের পক্ষে সমর্থন থাকবে। সঙ্গে সঙ্গে যারা কন্টেস্ট করছে সেই সব প্রার্থী সম্পর্কেও লোকে রিয়াকশান দেয়। সেই সব রিয়াকশান দেখলে বোঝা যায় যে জয় কতটা এটা বোঝা যায় যে আমরা জিতবো, মানুষ আমাদের পক্ষে আছে। ভোট ভাগাভাগির নিরিখে এবং দীর্ঘদিন ধরে এই জেলার মানুষের সাথে রাজনৈতিক, সামাজিক, পারিবারিক সব কিছু মিলিয়ে আমার যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে মনে করছি যে এই আসনটি জেতার সম্ভাবনা অনেক বেশি। মোদিজির যে কাজের যে খতিয়ান এবং মোদিজি যেভাবে গত 5 বছরে
দেশকে লিড করেছেন, এক কথায় নেতৃত্ব দিয়েছেন, সেই মোদিজির নেতৃত্বে এখানে বিজেপির যে পকেট ভোট এটা অনেকটাই বেড়েছে। প্লাস হচ্ছে যে তৃণমূলের যে কুকীর্তি গত 4-5 বছরে, বিভিন্ন স্ক্যান্ডেল, বিভিন্ন স্ক্যাম, বিভিন্ন দুর্নীতি, এগুলো যেগুলো হয়েছে, তাতে মানুষের মনে একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে তৃণমূলের প্রতি। বিক্ষুব্ধ তৃণমূলী যারা আছেন, যারা 1998 সাল থেকে তৃণমূলটা করছেন, অথচ তৃণমূলে বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। সেটা আমি আমার ব্যক্তিগত লেভেলে যোগাযোগ করি যেদিন থেকে নাম ঘোষণা হয়, আর তাদের একটা কন্ট্রিবিউশন বড় থাকবে এবারে। মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া সেটা তো পেয়েছিলাম, মেজর কিছু হয়নি, ঘটেনি। এখন স্বাভাবিক, যেহেতু আমরা যে আগের যে সাড়াটা সেইটা পেয়েছিলাম, মনে হচ্ছে যে সেই রকম একটা আগামীকাল দিনেও একটা জয়ের সম্ভাবনা আছে, ভালোই আছে আর কি। আজকের দিনে দাঁড়িয়ে এটা কি বিশ্বাসযোগ্য? আমাদের মধ্যে কেউই কি, এমনকি বিজেপির বা তৃণমূলের কেউই কি বিশ্বাস করছেন বামেদের ভোট যে 14% বা 15% নিচে নামতে পারে? এটা কিন্তু পশ্চিমবঙ্গের কমন পারসেপশনের মধ্যে পড়ে না। এইবার যেখানে এই সার্ভেতেই অ্যাক্সিস মাইন্ডিয়াই বলছেন কংগ্রেসের ভোট 7%, মানে 5-এর সাথে বারবার ওটা মিলিয়ে, এখানে কিন্তু একটা মিলিয়ে দেওয়ার প্রশ্ন আছে। 41, 7-5। দেখুন এখন একটা জায়গা হচ্ছে আপনাদের সার্ভে যেটা বলছে সেটায় টিএমসি পাচ্ছে 24টি এবং বিজেপি পাচ্ছে 16টি আসন, কংগ্রেস 2টি আসন। এটা হওয়া সম্ভব যদি এক হচ্ছে অদ্ভুত বিন্যাস হলো যে এক একটা জায়গায় বিজেপি বেশি পেলো, এক একটা জায়গায় তৃণমূল বেশি পেলো। কিন্তু যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়, সামঞ্জস্য থাকে বিভিন্ন আসনের মধ্যে, তাহলে কিন্তু তৃণমূল আর বিজেপির ভোটের শতাংশের পার্থক্য 5% নিচে নেমে গেছে। না হলে কিন্তু এত কাছাকাছি আসতেই পারে না। এই জায়গাটায় আমার একটু অদ্ভুত লাগছে। তৃণমূল কংগ্রেসের গত বিধানসভা নির্বাচনে ভোটের ভাগ ছিল 44.91%, অর্থাৎ প্রায় 45%-এর কাছাকাছি, আর বিজেপির ছিল 10%, লোকসভার হিসেবে 17ই ধরে নি। তার মানে তৃণমূলকে নেমে আসতে হয়েছে 35-36-এ, বিজেপি উঠে গেছে 30-এর ওপর। এই পরিস্থিতি অবশ্যই পশ্চিমবঙ্গের রাজনীতিতে 52 সালের পর থেকে প্রতিযোগিতামূলক যে সাম্প্রদায়িকতা, তার ভিত্তিতে ভোট হয়নি। এটা কিন্তু সম্প্রদায়ের প্রতিযোগিতা, এই ব্যাপারটা ভালো নয়। এটা ঠিকই, এটা শুভময়ের সাথে আমি একমত। এটা আমি আগেও বললাম, সেটা হলো বামেদের ভোট 5% না হোক, 8-9% বা 10% নেমে গেলে অবাক হওয়ার কিছু নেই। কারণ কিন্তু সেটা নেমে গেলে ধরুন 9%ও হলো, আপনি বুঝতে পারছেন যে এর আগের সার্ভেতে যেটা 22-23% ছিল, হিউজ প্যারাডাইম শিফট হয়ে যাচ্ছে। তার একটা কারণ, তারও আগে আরো বেশি ছিল। তার কারণ হলো কমপ্লিটলি দুদিক থেকে বামেরা ভোট হারাচ্ছে। এই যে কম্পিটিটিভ কমিউনাল একটা ভাবনা চিন্তা চলছে, প্রথম ফেজের পর থেকে হিন্দু ভোটের একটা পোলারাইজেশন বিজেপির পক্ষে, আর মাইনরিটি কমিউনিটির মানুষরা বিজেপিকে হারানোর জন্য আরো বেশি করে কিন্তু তৃণমূলের দিকে আসছে। কমিউনালিজম যাকে বলে, একটা কম্পিটিটিভ কমিউনালিজমে বামেরা দুদিক থেকে রিক্ত হচ্ছে বা তাদের ভোট ব্যাংক হারাচ্ছে। তাদের ট্র্যাডিশনালি সংখ্যালঘু ভোটাররা কিন্তু ক্রমশ বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলে আশ্রিত যাচ্ছে, আর অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটারদের মধ্যে মনে হচ্ছে তৃণমূলকে হারাতে পারে বিজেপি। আমি বলছি সেকেন্ড ডাইরেক্ট অংশ বলি, সেটা হচ্ছে ওই কেজরিওয়ালের গল্প যেটা বলছিলাম। কেজরিওয়াল কালকে বলছেন যে কংগ্রেস পুরোটা তখন ইন ব্লক, একেবারে মুসলিম ভোটাররা, সংখ্যালঘু ভোটাররা কংগ্রেসের দিকে ঝুঁকেছে, যার ফলে তার রেজাল্ট খারাপ হবে না। তিনি একটি আসন পাবে কিনা সেই নিয়ে সংশয় আছেন। আমি বলছি এই রাজ্যে সংখ্যালঘু ভোট ব্যাংক কি কংগ্রেসের দিকে ঝুঁকতে পারে যাতে তৃণমূলের সরাসরি ক্ষতি হয়? না দেখুন, যেখানে মানে বিজেপিকে ঠেকানোটা হলো, আমি যতটুকু সার্ভে কাজ করেছি, বিজেপিকে ঠেকানোটা এই মুহূর্তে অন্তত পক্ষে, আগামী দিন কি হবে আমি বলতে পারবো না, এই মুহূর্তে মানে মাইনরিটি কমিউনিটির একমাত্র লক্ষ্য হলো বিজেপিকে ঠেকানো। মমতা বন্দ্যোপাধ্যায় মানে বিজেপি বিরোধী অন্যতম মুখ, এবং তিনি ন্যাশনাল পলিটিক্সে ইতিমধ্যে বিজেপি বিরোধী একটা ভাবমূর্তি তৈরি করেছেন। সেখান থেকে মাইনরিটিরা কিন্তু কংগ্রেসের থেকে তৃণমূলকে দুটো পয়েন্ট আমি অঙ্ক বলি সব থেকে। একটা হচ্ছে যে লাস্ট ব্রিগেড সমাবেশ লেফটদের যেটা হয়েছিল, 10 লক্ষ লোক আনুমানিক এসছে, 5% ভোট যেটা বললেন না, এটা অঙ্কের নিয়মে বলে যদি 5% ভোট যারা ব্রিগেডে এসেছিল তারা তো ভোট দিয়েছে, আর একটা লোকও দিল না, তাহলে এই 5% ভোট মানে 10 লক্ষ না, অসম্ভব জনসমাবেশ। ভিড় যদি ভোট হতো তাহলে 2001 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য আমি আপনাকে একটা কথা বলছি, শুধু বুঝুন 10 লক্ষ লোক এসেছিল আর পশ্চিমবঙ্গে কেউ আমাদের ভোট দেয়নি, শুধু ব্রিগেডে যারা এসেছিল, এবং সেই সংখ্যাটা যদি 5% হয় তাহলে বামেদের 2 কোটি ভোট পাওয়ার কথা এই রাজ্যে একদম হিসেবে। 5% যদি হয় 10 লাখ, তাহলে হচ্ছে 2 কোটি ভোট বামেদের পাওয়ার কথা। আমি বললাম প্রথম ফ্যালাসি এই জায়গায়, আপনি যদি বলেন 10% ভোট তাহলে 1 কোটি পাওয়ার কথা বামেদের,
আমি বলছি এই অ্যাবসলিউট আর্গুমেন্টের মধ্যে যাবেন না। আমি বললাম না, কিন্তু আর্গুমেন্ট অনেক হবে যে যারা ব্রিগেডে এসেছিল তারা প্রত্যেকে যে আপনাকে ভোট দিচ্ছে না, এবার উল্টোটা মানে এর কোনো পার্টিকুলার নিয়ম তার কেন্দ্রে সে মাটিতে গিয়ে লড়াই করছে, তারা মাটিতে গিয়ে লড়াই করছে। আরেকটা জিনিস মনে বলে শেষ করব, যে এই যে বিজেপির ভোট বৃদ্ধি যেটা দেখানো হচ্ছে না, যে তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে, আচ্ছা বলুন কোন দুঃখে বা কোন আনন্দে যাবে? হ্যাঁ, আমার কথা হচ্ছে যারা তৃণমূল করেছে তারাই তো বিজেপিতে করছে না। এখন আমি যে বিক্ষোভটা যদি তৃণমূলে হয় তাহলে সেই বিক্ষোভের রিফ্লেকশন ওই বিজেপিতে হবে, তাহলে কোত্থেকে আসছে বিজেপির ভোট? পঞ্চায়েত নির্বাচন যদি সঠিকভাবে হতো, আমরা না করে হলেও 8 থেকে 9টা জেলা পরিষদ দখল করতাম। 8 থেকে 9টা পঞ্চায়েত, তার ফলাফল আপনারা পাচ্ছেন না। কোন আপনারা মানুষকে ভোট দিতে পারেননি, আপনারা মানুষকে ভোট দিতে পারেননি। এটা এক্সিট পোল, মানুষ এখন তার বদলা নিচ্ছে। এটা তো আমার কথা মিলিয়ে নেবেন 23 তারিখ। এবার দেখব গোটা দেশের ছবিটা ঠিক কি বলছে দ্য নিলসন কোম্পানির ভোট সমীক্ষা। এনডিএ পেতে পারে 277টি আসন, ইউপিএ পেতে পারে 130টি আসন, অন্যান্যরা 135টি আসন। আবার বলছি, এনডিএ পেতে পারে 277টি আসন, ইউপিএ পেতে পারে 130টা আসন, অন্যান্যরা 135টা আসন। আবার বলছি, ম্যাজিক ফিগার 272 থেকে 5 বেশি, 277-এ দাঁড়িয়ে এনডিএ। এবার দেখব শতাংশের হিসেব। দ্য নিলসন কোম্পানি বলছে এনডিএ পেতে পারে 39% ভোট, ইউপিএ পেতে পারে 26% ভোট, অন্যান্যরা 35% ভোট। আবার বলছি, এনডিএ পেতে পারে 39% ভোট, ইউপিএ পেতে পারে 26% ভোট, অন্যান্যরা 35% ভোট পেতে পারে। এবার আলাদা করে দলগতভাবে বিজেপি এবং কংগ্রেস কে কটা আসন পেতে পারে। এককভাবে বিজেপি পেতে পারে 227টি আসন, কংগ্রেস পেতে পারে 82টি আসন। আবার বলছি, আলাদা দল হিসেবে বিজেপি পেতে পারে 227টি আসন আর কংগ্রেস পেতে পারে 82টি আসন। দেখব পশ্চিমবঙ্গের 42টা আসনের ছবি। দ্য নিলসন কোম্পানির সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 24টি আসন, বিজেপি পেতে পারে 16টি আসন, বামফ্রন্ট কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস 2টি আসন। আবার বলছি, 24টি আসন তৃণমূল কংগ্রেস, 34 থেকে 24 অন্তত এই সমীক্ষা বলছে, আর 2 থেকে বেড়ে 16টি পেতে পারে বিজেপি, বামফ্রন্ট 0 এবং কংগ্রেস 2টি আসন। আবার বলছি, তৃণমূল কংগ্রেস পেতে পারে 34 থেকে কমে 24টি আসন, বিজেপি পেতে পারে 2 থেকে বেড়ে 16টি আসন, বামফ্রন্ট কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস 2টি আসন পাচ্ছে। 4 থেকে কমে কংগ্রেসের আসন সংখ্যা হচ্ছে 2। আবার বলছি, সার্ভে, এক্সিট পোল, ওপিনিয়ন পোল কোনো ধ্রুব সত্য নয়। আমরা দ্য নিলসন কোম্পানির এই সার্ভে আপনাদের সামনে তুলে ধরছি। তৃণমূল কংগ্রেস পেতে পারে 24টি আসন, বিজেপি পেতে পারে 16টি আসন, বামফ্রন্ট কোনো আসন পাচ্ছে না, কংগ্রেস পেতে পারে 2টি আসন। আবার বলছি, 34 থেকে এই নিলসন কোম্পানির সার্ভে অনুযায়ী সেটা কমে হতে পারে 24, বিজেপি 16 হতে পারে, 2 থেকে বেড়ে 14টি বাড়িয়ে 16 করতে পারে বিজেপি। এই রাজ্যে অবিশ্বাস্য মনে হলেও এই যা পশ্চিমবঙ্গের নিলসন কোম্পানির সার্ভে তা অন্তত তাই বলছে, বামফ্রন্ট 0 এবং কংগ্রেস 2। নিলসনের বুথ সমীক্ষা ইঙ্গিত তৃণমূল 41% ভোট পেতে পারে। গতবার তারা পেয়েছিল 39% ভোট, অর্থাৎ আসন কমার সম্ভাবনা থাকলেও তৃণমূলের ভোট কিন্তু বাড়তে পারে। অন্যদিকে বিজেপি পেতে পারে 39% ভোট, গতবার তারা পেয়েছিল মাত্র 17% ভোট, অর্থাৎ তাদের ভোট 1 লাফে 22% বাড়তে পারে। এবার বামেরা মাত্র 8% ভোট পেতে পারে, গতবার তারা পেয়েছিল 30% ভোট। কংগ্রেস পেতে পারে মাত্র 7% ভোট, গতবার তারা কিন্তু পেয়েছিল 10% ভোট।